একজন মানুষ একটা কাজ করতে যায় এসি ল্যান্ডের কাছে, টাকা ছাড়া কাজ করতে পারে না, এই কাজের জন্য সরকার তাকে পেমেন্ট করে, অথচ সে কোনো জনগণ গেলে উৎকুচ নিয়ে এরপরে সিগনেচার করে। সচিবালয়গুলোতে সব শিক্ষিত মানুষরা বসা, আর শিক্ষিত মানুষরাই দুর্নীতিগুলো করে। ছাত্র শিবিরের সদস্যরা রাজনীতি করে কিভাবে? তাদের সিজিপিএ হাই থাকে। আমাদের রাজনীতির পাশাপাশি একটু পড়াশোনাও করতে হয়। আপনারা জানেন অথবা জানেন না, অনেকের জানার কথাও না, ইসলামী ছাত্র শিবিরে কেউ জয়েন করলে সাথে সাথে তাকে একটা বই ধরায় দেয়া হয়, এটাকে আমরা রিপোর্ট বই বলি। ওই রিপোর্ট বইয়ের মধ্যে 14টা 15টা কলাম থাকে। তার মধ্যে 4র্থ নম্বর বা 5ম নম্বর কলামে থাকে পাঠ্যপুস্তক অধ্যয়ন, লাস্টের দিকে একটা কলামে থাকে পত্রপত্রিকা অধ্যয়ন নিয়মিত করেছে কিনা, এরপরে একটা অংশের ভিতরে ক্লাসে উপস্থিতি ঠিকমতো করেছে কিনা। এই জিনিসগুলো তাকে প্রতিদিন লিখতে হয়। আর মাস শেষে একটা দিন তাকে ডেকে নিয়ে এসে পড়াশোনা, কোরআন হাদিস নামাজ, এরপর হচ্ছে মানুষকে ভালো পথের দিকে আহ্বান জানানো, সেলফ ক্রিটিসিজম, এই কাজগুলো করেছে কিনা এগুলোর হিসাব কিতাব নেওয়া হয়। এই হিসাব কিতাব আবার স্তর ভিত্তিক কঠিন এবং সহজ করা হয়। যারা নিউ কামার সংগঠনে ইন্ট্রেন্স করে তাদেরকে ইন্সপাইরেশন দেওয়া হয়, আর যারা ছাত্র শিবিরের একটু লিডার টাইপের হয়ে যায় তাদেরকে এর উপরে এমফাসাইজ করা হয়। এইটা না করলে পরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থাও নেওয়া হয়। লেখাপড়া করলো না কেন, রেজাল্টটা খারাপ হলো কেন, আত্মসমালোচনা করে না কেন, পত্রিকা পড়ে না কেন, এই কারণে তাকে দাঁড়ায় জবাব দিতে হয়। যার ফলশ্রুতিতে এই বেচারা তার জীবনের সময়গুলোকে ম্যানেজ করে চলতে বাধ্য হয়, এবং সেই পেশারের মধ্যে তাকে নিয়ে আসা হয় যেটা তার বাবা মাও হয়তো কখনো কল্পনাও করতে পারে না। যার ফলশ্রুতিতে সংগঠন অর্গানাইজেশনাল ক্যাপাসিটির পাশাপাশি তার এই জায়গাটা, একাডেমিক এক্সিলেন্সির জায়গাটা সে সমানতালে নিয়ে যেতে পারে, যেটা সংগঠন আমাদেরকে দিয়েছে বিদায় সংগঠনের প্রতি আমরা ডেডিকেটেড হয়েছি। আমাদের এগুলা না দিয়ে যদি শুধু রাজনীতি করতে বলতো তাহলে এই সংগঠনে থাকাটা দুরূহ হয়ে যেত। আর ছাত্র শিবিরের রাজনীতি হচ্ছে 10%, 8 থেকে 10%, আর আমাদের এমনি ব্যক্তিকে গঠন করার কার্যক্রমটাই আমরা 90% ক্ষেত্রে করে থাকি। পলিটিক্যাল অ্যাওয়ারনেস প্রয়োজন আছে, কিন্তু অতিমাত্রায় পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমরা পছন্দ করি না, প্রতিবাদ করি। যতটুকু রাস্তায় আমাদের দেখেন অতটুকু হচ্ছে আমাদের টোটাল কাজের হয়তো শিখে ভাগ 5 থেকে 7%-এর বেশি হবে না, বাদ বাকি ইন্টারনাল কার্যক্রমগুলো আমাদের অনেক বেশি। এখন ডাকসু ইলেকশন শেষ হলো, জাকসু চলছে। এখানে ডাকসুতে আলহামদুলিল্লাহ ছাত্র শিবির তো প্যানেল সহ বিজয় অর্জন করছে। জাকসুতেও আলহামদুলিল্লাহ প্যানেলের 90%-এর উপরে ইনশাআল্লাহ রেজাল্টের ফলাফল দিবে, আমরা আশাবাদী বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখন রাকসু টাকসু এগুলাও আছে সামনে। তো এগুলো তো আমাদের রেগুলার কাজ, এক একটা শাখা বাস্তবায়ন করে। অন্য অন্য সংগঠনে দেখবেন যে টোটাল ফোর্স এখানে ইনভলভ, আর আমরা বাংলাদেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রাম করে বেড়াচ্ছি। তার মানে আমাদেরকে আসলে যে কোনো একটা জিনিসে এত বেশি কনসেন্ট্রেশন দিতে হয় না, কারণ ছাত্র শিবির একজন ছাত্রকে ছোট থেকেই একেবারে গ্রুমিং করে করে এমন ক্যাপাসিটি গ্রো আপ করে যে যার কাজ সেই করে, এর বাইরে অন্যদেরকে অযাচিত এক্সারসাইজ করতে ডাকাও হয় না কখনো। এরকম একটা কাজ আমার কেন্দ্রের 30 জন সেক্রেটারিয়েট মেম্বার আছে, আমরা মাত্র 30 জনের বডি দিয়ে পুরো বাংলাদেশ চালাই। আমাদের এরকম 700 সদস্য বিশিষ্ট কমিটি নাই যে যারা নামই চেনে না, ওরকম সিস্টেম না আমাদের। তো এই 30 জনের মধ্যে 2 জন 3 জন ইনভলভ আছে এই কাজের জন্য, বাকিরা সারা দেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রাম আদি বা নিজেদের লেখাপড়া নিজেদের কাজ নিয়েই ব্যস্ত আছে। আমরা কোনো নেতার পিছনে ঘুরে ঘুরে সময় ব্যয় করাকে অপছন্দ করি। আমরা যখন হাঁটি অনেকে আমাদেরকে বলে যে আপনি একা একা হাঁটতেছেন, ক্যাম্পাসে গেলে বলে একা একা, টিচাররা বলে একা একা তুমি। তো আমরা বলছি আমার সাথে কে আসবে, কে যাবে, আমার পকেটে টাকা আছে যে তারে আমি চালাইতে পারি। আর আমাদের সংগঠনে কাউকে নেতার পেছনে ঘোরানো সম্পূর্ণ অপছন্দ করা হয়। নেতা তার মতো করে ঘুরবে। গত 2 দিন ধরে ডাকসুর বিপিজিএস যখন ক্যাম্পাসে একা একা হাঁটতেছে, কিছু ছাত্র দেখে বলছে বিপিজিএস একা একা হাঁটে, এটা আশ্চর্য লাগছে তার কাছে। তো ওদের কাছে জিজ্ঞাসা করছে ভাই একা? বলছে তো একাই তো, আমি তো ছাত্র, আমি